বড় বোনের ভাসুর বাবা মাকে সহ বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে ভেবেই কেমন যেন অদ্ভুত লাগতেছে। লোকটার বয়স 28 কি 29, অনেকটা গম্ভীর টাইপের। আমার সাথে কখনোই কোনো কথা হয়নি, তাই এইভাবে বিয়ের প্রপোজালটা আমি ঠিক মানতে পারছি না। আমি ঝুমুর, সবাই ঝুম বলেই ডাকে। আমি এবার অনার্স প্রথম বর্ষের ছাত্রী। আমার বড় বোন রজনী। বিয়ে হয়েছে 1 বছর হতে চললো। রজনী আপুর যখন বিয়ে হয়েছে তখনও অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। দুলাভাই ফাহিম চৌধুরীও সেম ইয়ার। প্রেমের বিয়ে ওদের। এখন ওরা তৃতীয় বর্ষে, দুজনেই পড়াশোনা করে। আর দুলাভাইয়ের বড় ভাইয়ের নাম আয়ান চৌধুরী। ওনার বাবা রাজন চৌধুরী, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক। আপুর শ্বশুর আর আয়ান ভাই সবকিছু দেখাশোনা করে। আর ছেলে মেয়ে নেই, বাকি কথা গল্পেই জানতে পারবেন। রেডি হয়ে পাত্রপক্ষের সামনে গিয়ে বসলাম। আপুর শ্বশুর শাশুড়ি আগে থেকেই কথাবার্তা বলতাম, কিন্তু এই লোকটার সাথে দেখা হলেও কথা হয়নি। দেখতে মাশাআল্লাহ, কিন্তু সব সময় চুপচাপ গম্ভীর হয়ে থাকে জন্য আমার পছন্দ না ওনাকে। আমার জামাই একটু আমার মতো চঞ্চল দুষ্টু না হলে তো মিলবে না। আজকে ভার্সিটি থেকে এসে শুনি যে আপুর শ্বশুর শাশুড়ি আর তাদের বড় ছেলে আসবে। ভালো কথা। আমি আমার মতো এসে গোসল করে গান শুনতেছি আর ফেসবুকে গল্প পড়তেছি। এমন সময় আম্মুর রুমে এসে বলতেছে শাড়ি পরতে। আজব, আমি কেন শাড়ি পরবো? আমি পড়তে বলছি তাই। আম্মু, তোমার কথা না আমি বুঝতে পারতেছি না, আমি কেন শাড়ি পরবো? কারণ রজনীর শ্বশুর শাশুড়ি তোকে দেখতে আসবে। আম্মু তুমিও না। আপু শ্বশুর শাশুড়ি তো আমাকে অনেক দেখেছে, আর কি দেখবে? আর দেখলে দেখবে, এতে শাড়ি পরার কি আছে? আমার জামার সাথে প্লাজোই ঠিক আছে। ঝুম, ওনারা তোকে ওনাদের বড় ছেলের জন্য দেখতে আসছে। কি? আম্মু, ওই বুইড়া লোকটা? কি বলছিস কি ঝুম? তোর থেকে 9 বছরের বড় হবে। বিয়ের জন্য এরকমই ঠিক আছে। তোর বাবা আর আমার বয়সের পার্থক্য 12 বছরের। আম্মু, আগের কথা বাদ দাও। এখন কি এত বড় কাউকে বিয়ে করে নাকি? উনি সব আগের কালচার নিয়ে থাকবে, আর আমি এই যুগের মেয়ে। 9 বছরের পার্থক্য এমন কিছু হবে না। আর শুনেছি ইমরান নিজেই বলেছে তোকে বিয়ে করবে। তোর বাবারও কোনো আপত্তি নেই। আমাদের তো আর কোনো ছেলে নেই। তোরা 2 বোন একসাথে থাকবি। আর 1 বছর হতে চললো আমরা রজনীর শ্বশুর শাশুড়িকে চিনি। অনেক ভালো মানুষ। যতদূর চিনেছি আয়ান বাবাও অনেক ভালো। শুধু একটু চুপচাপ থাকে। তাতে কি? ছেলে মানুষ, একটু গম্ভীর থাকা ভালো। তাই তোর বাবা ঠিক করেছে সম্বন্ধ পাকা করবেন। আম্মু, গম্ভীর থাকা ভালো তাই বলে এতটা গম্ভীর? উনি কখনো আমার সাথে কথা পর্যন্ত বলে নাই। তুই কথা বলছিলি? কি যে বলো না আম্মু, ওনাকে দেখলেই ভয় লাগে, কেমন যেন খেয়ে ফেলার মতো করে তাকায়। যদিও একবার কি দুবার তাকিয়েছে, এছাড়া দেখিনি আমি ওনাকে। সব সময় তো অফিস আর রুমের ভেতরেই সীমাবদ্ধ উনি। এতক্ষণ চুপচাপ ওদের সামনে বসে মনে মনে এসবই ভাবছিলাম। হঠাৎ আপু শাশুড়ি বলতেছে, কিরে মা, যা আলাদা একটু কথা বলে আয়। এতক্ষণে সামনে তাকিয়ে দেখলাম আয়ন চৌধুরী সামনে নাই, আমার রুমের দিকে যাচ্ছে। আমি কাচুমাচু হয়ে দাঁড়িয়ে ওনার পেছনে পেছনে আসলাম। বুঝতেছি না এমন কেন হচ্ছে আজ। এমনিতে তো আপুর শ্বশুর শাশুড়ির সামনেও বেশ চটপট করে বেড়াই। আমি আর আপু একদমই আলাদা। আমি চটপটে আর আপু শান্ত। ওদিকে ফাহিম ভাই চটপটে আর আয়ন ভাই শান্ত। এই প্রথম নিজের রুমে ঢুকতেও ভয় করতেছে আমার। বুকে থুতু ছিটে দিয়ে পেছনে আপু শ্বশুর শাশুড়ির দিকে একবার তাকিয়ে রুমে পা রাখলাম। পা রাখতেই শক্ত একটা কণ্ঠ কানে এলো। এতক্ষণ লাগে আসতে? এমনিতে তো এক জায়গায় ঠিক থাকো না। আমার কান্না পাচ্ছে। এই লোকটা আমার সাথে এই প্রথম কথা বললো, তাও আবার ধমক দিয়ে। এই প্রথম বুঝি একটা গুন্ডাও ভালোভাবে কথা বলে। আর ইনি তো ভালো মানুষ। না না, আমার মতো মেয়ে কিছুতেই এই উদ্ভট লোকটার সাথে সারা জীবন কাটাতে পারবে না। যেই এই কথাটা বলতে যাব তখনই উনি বলে উঠলেন, আমি তোমার মতামত জানতে আসিনি, চুপচাপ এই শাড়ি পাল্টে বিয়ের শাড়ি পরে নাও। আজকে একটু পর আমাদের বিয়ে হবে। বলে হনহন করে বেরিয়ে গেল। আবার ফিরে এসে বলল, আজকে শ্বশুরবাড়িতে নিয়ে যাব তোমাকে। কথা না শুনলে ফেসবুকে কার সাথে কি করছো সব তোমার আব্বুকে বলে দেব। আমি তাজ্জব বনে গেলাম। এটা কি আদেশ করলো নাকি থ্রেট দিয়ে গেল? আরে ভাই, আমাকে কিছু বলার সুযোগ তো দিবে নাকি? একটু পর আম্মু এসে একটা মিষ্টি আমার মুখে ধরে বলল, তুই আগে থেকে পছন্দ করতি আয়ানকে? কখনো বলিসনি তো? কি সব উদ্ভট কথা বলতেছ আম্মু? কেন? তুই নাকি আয়ানকে বলেছিস যে বিয়ের প্রস্তাব নিয়ে আসেন? কি? আম্মু, এসব তোমায় কে বলেছে? কেন, কে আর বলবে? তুই যাকে বলেছিস সে বলেছে। আয়ান ভাই এসব বলেছে?
এই দেখো, সত্যি কথা মুখ দিয়ে বের হয়েছে। তার মানে সত্যি বলেছিলি? আচ্ছা যাই হোক, রেডি হয়ে নে, রজনী আর ফাহিম কাজে নিয়ে আসতেছে। বলে আম্মু বেরিয়ে গেল। আম্মু আম্মু, এই যা চলে গেল। আরে আমার কথাটা তো শুনবা। আমি কখন ওনাকে বললাম আমি বিয়ে করব ওনাকে? আর আমি ফেসবুকে কার সাথে কি করছি, শুধু তো একটা ছেলেকে দুলাভাই বানিয়ে। উফ শিট! এই কথাটা উনি জানলো কিভাবে? আসলে হয়েছে কি, কিছুদিন থেকে একটা ছেলে সব সময় হাই হ্যালো দিত আর খোঁজ খবর নিত। প্রথমে পাত্তা না দিলেও এক সময় আমিও কথা বলতাম। কথা বলতে বলতে দুলাভাই বানাইছি। তারপর একটা আইডি দিয়ে নিজেই কথা বলছি। এই আইডির পাসওয়ার্ড আমার বান্ধবীদের কাছেও আছে, ওরাও কথা বলতো। কিন্তু আমি তো সব এমনি ফাইজলামি করছি। কিন্তু এই লোকটা কিভাবে জানলো এসব? আল্লাহ, এইবারের মতো বাঁচিয়ে দেওয়ার, জীবনেও ফেসবুক চালাবো না, চালালেও কারোর সাথে কথা বলবো না। মনে মনে আল্লাহকে ডাকছি। এই সময় আপু রুমে আসে। আই ঝুম, তুই এখনো রেডি হসনি? আমি আপুর পা জড়িয়ে ধরে বললাম, আপু, ও আপুরে, আমি ওনাকে বিয়ে করব না রে। তুই দেখিস না উনি কেমন, জেনে বুঝে আমাকে নদীতে ফালাই দিচ্ছিস কেন? তোর জামাই কত ভালো, আর আমাকে কিনা গোমরা মুকুটের মাথায় চাপিয়ে দিচ্ছিস। আমার জামাই তোর হলে বুঝতি, সারাক্ষণ জ্বালিয়ে মারে আমাকে। জামাইরা গম্ভীরে ভালো, বুঝলি তো। আর আয়ন ভাইয়া অনেক ভালো, জানিস, আমাকে ছোট বোনের মতো ভালোবাসে। আর উনি সেদিন আমাকে ডেকে বলেছে। রজনী, একটু কথা ছিল। জি ভাইয়া, বলুন। তোমার বোন ঝুমুর এবার অনার্স ফার্স্ট ইয়ার, তাই না? হ্যাঁ ভাইয়া, কোনো কিছু হয়েছে? ও কি কিছু করেছে? না না, তেমন কিছু না। আমি বিয়ে করব ওকে। তোমার বাবা মায়ের সাথে কথা বলো। বিশ্বাস কর, ওনার কথায় আমি এত খুশি হয়েছি তোকে বলে বোঝাতে পারবো না। এবার এবার ঝটফট রেডি হয়ে নে তো। আর জানিসই তো, আয়ন ভাইয়া যখন বলেছে তোকে বিয়ে করবে, তখন করেই ছাড়বে। আপু প্লিজ, তোরা এইভাবে আমাকে জোর করতে পারিস না। কি দেখছো, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আমরা তোকে মোটো জোর করছি না। তুই নিজেও কিছুক্ষণ আগে আমাকে বলেছিস যে আয়ন ভাইয়াকে তোর ভালো লাগে, শুধু একটু গম্ভীর, কিন্তু মানিয়ে নেওয়া যাবে। বল, বলেছিস কি না? হ্যাঁ বলেছিলাম, কিন্তু সত্যি সত্যি বিয়ে করব বলিনি তো। বিয়ে আবার মিথ্যে মিথ্যে করে হয় নাকি? অনেক নাটক করেছিস। আর না, চল রেডি হয়ে নে। আপু সাজিয়ে দিচ্ছে আর আমি বসে বসে ভাবছি, এই এত সুন্দর ছেলেটা আমার জামাই হবে। আপুর বিয়ের দিন প্রথম ওনাকে দেখে আমি সহ আমার বান্ধবী গোষ্ঠী ফিদা হয়ে গেছিলাম। ওনার ফর্সা মুখে কালো চাপ দাড়ি, গোলাপি ঠোঁট আর গাম্ভীর্য দেখে ওনার প্রেমে পড়ে গেছি। কিন্তু কখনো বলার সাহস পাইনি। ওনাকে দেখেও ভয় লাগতো। আর অন্যদিকে উনি আমার বড় বোনের বাহাসুর। আমার জন্য যদি আবার কোনো ঝামেলা হয়, এই ভয়ে কখনো বলা হয়নি। কিন্তু আজকে হঠাৎ এইসব একদম স্বপ্নের মতো লাগছে, সাথে একরাশ ভালো লাগা। ইস, এত কিউট জামাই হবে আমার, ভাবলেই নাগিন ডান্স দিতে ইচ্ছে করছে। কিন্তু নাচা যাবে না, এমন ভাব করতে হবে যেন আমার ইচ্ছের বিরুদ্ধে সব হচ্ছে। কারণ আমি বুদ্ধি হওয়ার বয়স থেকেই বলে আসছি আমার জামাই হবে একদম আমার কার্বন কপি, আর বয়সও সেম। কিন্তু এখন তেমন কিচ্ছু হচ্ছে না, তা আমি মন খারাপের ভান করে থাকবো। আপুর কথায় ভাবনায় ছেদ পড়লো। বাহ ঝুম, তোকে এই শাড়িটা যা মানিয়েছে, আয়ন ভাইয়া পছন্দ আছে বলতেই হবে। আমার বোন কি কম সুন্দরী নাকি? হুম হুম। আপুর কথা শুনে লজ্জা লাগতেছে। হয়েছে, আর লজ্জা পেতে হবে না। আয়নায় তাকা। আয়নায় তাকালাম। লাল খয়েরির সাথে গোল্ডেন কালার, সাথে ম্যাচিং পাথরের জুয়েলারি আর ডিপ সাজ। আপু পারেও বটে, মনে হচ্ছে পার্লার থেকে সেজেছি। এর মধ্যে বাহির থেকে বেশ কয়েকবার ডাক পড়েছে, তাই আপু তাড়া দিল তাড়াতাড়ি বের হওয়ার জন্য। আপু দরজা খুলতেই হুড়মুড়িয়ে অনেকেই রুমে ঢুকলো। আমি তো অবাক, এত মানুষ এসেছে বাড়িতে, বুঝতেই পারিনি। মামা মামি চাচা চাচি সহ আরো অনেকেই এসেছে। একটু পর বিয়ে পড়ানো হবে। আমি আর উনি সামনাসামনি বসে আছি। আমি বসার পর একবারও মাথা তুলে সামনে তাকাইনি। সবাই তো রীতিমতো কানা ঘুষা শুরু করেছে যে আমাকে হয়তো মতের বিরুদ্ধে গিয়ে বিয়ে দেওয়া হচ্ছে, নয়তো আমি এত চুপচাপ কেন। আমার নাকি চুপচাপ মানায় না, কিন্তু আমি কিভাবে বোঝাবো যে আমার লজ্জা লাগছে, ভীষণ লজ্জা লাগতেছে আমার। হঠাৎ উনি সবার মাঝে বলে উঠলো, ঝুমুর, তোমার কি ইচ্ছে নেই এই বিয়েতে? না থাকলে বলো, তবুও এইভাবে চুপচাপ বসে সবার মনে দ্বিধাদ্বন্দ্ব রেখো না। তোমার মতের বিরুদ্ধে গিয়ে বিয়ে করব না আমি তোমায়। আমি এবার মুখ তুলে তাকালাম। মানুষটা আমার সাথে ম্যাচ রেখে শেরওয়ানি পরেছে, কি অপূর্ব লাগছে দেখতে। নিখুঁতভাবে সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে আছে। আমি যেন আবারও প্রেমে পড়ে গেলাম ওই চাহনির। মনে চাচ্ছে চোখ দুটোতে একেবারে ছুঁয়ে দেই, কিন্তু এখন তো সেটা সম্ভব না। তাই অনেক কষ্টে নিজেকে সংযত রাখলাম।
শুনেছি ছেলে মানুষ বউকে নিয়ে নিজেকে সংযত রাখে, কিন্তু আমি মেয়ে হয়ে রাখছি, তাই নিজেকে খুব নির্লজ্জ মনে হচ্ছে। যাই হোক, একা একা তখন তো খুব আমাকে থ্রেট দিয়ে আসলো, কিন্তু এখন সবার সামনে এত সাধু বান্দা কেন সাজতেছে লোকটা? আমি না চাইলে নাকি বিয়ে করবে না। এখন না বললে যদি সত্যি সত্যি বিয়ে না করে, তাহলে আমি এত কিউট জামাই কোথায় পাবো? তা একটু হেসে বললাম যে আমরা তো প্রেম করছি বিয়ে করার জন্যই, তাহলে আমার মত থাকবে না কেন? আমার কথায় উপস্থিত সবাই চুপ হয়ে গেল। ওনার দিকে তাকিয়ে দেখি উনি কেমন রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে, মনে হয় এক্ষুনি খেয়ে ফেলবে। আমার কি দোষ ভাই? আমার সামনে এত সাধু সাজতে গেলে একটু একটু বাস তো খেতেই হবে। বিয়ে পড়ানো শেষ হলে আপু আমাকে সাইডে নিয়ে গিয়ে বলল, ঝুম, সত্যি কি তোর আর আয়ন ভাইয়ের কোনো সম্পর্ক ছিল? আপু, তোর আয়ন ভাই কি প্রেম করার মতো মানুষ নাকি? ওনাকে দেখলেই তো মনে হয় আনরোমান্টিক মানুষ। ওনাকে দিয়ে প্রেম ভালোবাসা আশা করিস কিভাবে? কোন দুঃখে? তাহলে তুই সবার সামনে বললি? আরে আমি তো এমনিই বলেছি। হায় আল্লাহ, তুই ওনাকে আনরোমান্টিক মনে করেছিস? আমার তো মনে হয় ফাহিমের থেকেও ভাইয়া বেশি রোমান্টিক। মাঝে মাঝে ওনার কথা শুনে আমার তাই মনে হয়। তবে উনি সবার মতো না যে সব সময় আলগা প্রীতি দেখাবে। সারাক্ষণ বইয়ের পেছনে পেছনে ঘুরবে। উনি সব ভালোবাসা কাজে করে দেখাবে। শেষের কথাগুলো ফাহিম ভাইকে দেখেই বলল আপু। ফাহিম ভাই এসে বলতেছে, কি আমি আলগা পিরিত দেখাই? সব সময় একটু কাছে থাকি, এজন্য এভাবে আমার ভালোবাসাকে অপমান করছো? আরে না, আমি অপমান কই করলাম? আমি তো আয়ন ভাইয়ের কথা বললাম। হ্যাঁ বুঝি তো, কিন্তু শালিকা তো এখন বড় ভাবি হয়ে গেছে, ওর সামনে বেশি কিছু বললাম না। না না জিজো, আমি শালি শালিই থাকবো, ভাবি হব না। শালি দুলা ভাইয়ের কাছে আবদার করতে পারবে, কিন্তু ভাবি তো পারবে না। শালি আমার চালাক আছে। দেখতে হবে না শালিটা কার। এরপর খাওয়া দাওয়া শেষ করে বিয়ে বিদায়ের পালা। আমি প্রথমে যেতে যাচ্ছিলাম না, কিন্তু ওনার একটা ধমক খেয়ে আর কথা বাড়ায়নি। উনি আমার একটা হাত ধরে আছে। আমি অনেকবার খোলার চেষ্টা করছি, কিন্তু উনি ছাড়ছেই না। বারবার বলতেছি একটু ছাড়েন, দরকার আছে। না, উনি ছাড়ছেই না, উল্টো আমাকে ধমক দিয়ে বলে যে এত নড়াচড়া করে লাভ নেই, আমি ছাড়বো না। বাধ্য হয়ে বললাম, প্লিজ ছাড়েন, আমি বাথরুমে যাব। 5 মিনিট সময় দিলাম, এর মধ্যে আসবা। এই বললে হাত ছাড়লো। আমি বললাম 5 মিনিট না ছাই, পাক্কা 30 মিনিট পর এসে দেখি আপুদুল্লা ভাই আর উনি সোফায় বসে আছে। মানুষজন কমে গেছে, 11টা পার হয়েছে, সবাই হয়তো চলে গেছে। আমি যেতেই উনি উঠে আবার আমার হাত ধরে সবার কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে আসলেন। কি আশ্চর্য, আমার বিয়ে হলো, বিদায় হলো, আমার কান্না পাচ্ছে না কেন? এত চেষ্টা করতেছি কান্না করার, তবুও কান্না পাচ্ছে না, তবুও হচ্ছে না। আমি হয়তো এমন একজন মেয়ে যার বিয়ে প্রেম করেও হয়নি, তবুও কান্না করিনি। যাই হোক, ওই রকমই চলে আসলাম শ্বশুর বাড়িতে। এই বাড়িতে তো দেখি একদম ফাঁকা। এমনিতেও আশপাশে কোনো বাড়ি নেই। 3 তলা একটা বাড়ি, চারপাশে লাল নীল ঝাড়বাতি জ্বলছে। বাড়িটা যেন অপরূপ লাগতেছে। আমি গাড়ি থেকে নামতেই উনি আমার হাত ধরলো। ওইদিকে আপু আর ফাহিম ভাই, ওরা একটু সামনে এগোতেই মানুষটা এমন একটা কাণ্ড করলো যে আমি লজ্জায় পড়ে গেলাম। আপু আর ফাহিম ভাই সামনে এগোতেই উনি আমায় কোলে নিলেন। এই, আপনি কি করছেন? এত কথা বলো কেন? চুপচাপ থাকো, না হলে আরো লজ্জায় পড়তে হবে। ওনার কথা শুনে চুপ হয়ে গেলাম, নয়তো যদি সত্যি কিছু করে বসে। বুঝলাম না এই গোমরা মুখটাকে এত রোমান্টিক মনে হচ্ছে কেন। আপু পেছনে আমার দিকে তাকিয়ে একটা চোখ টিপ দিয়ে আগে আগে চলে গেল। সদর দরজায় আসতে না আসতেই কয়েকজন ছেলে মেয়ে এসে হাজির হলো। ওদের দাবি টাকা ছাড়া ঘরে ঢুকতে দিবে না। আপু আর ফাহিম ভাইও সাথে আছে। উনিও আমাকে কোল থেকে নামাচ্ছেন না। কি একটা অবস্থা! ছেলেমেয়েগুলা ওনার মামাতো ফুপাতো ভাই বোন। আমি আগেও দেখেছিলাম এদের। উনি আমাকে বলল এক হাত দিয়ে যেন ওনার প্যান্টের পকেট থেকে মানি ব্যাগ বের করে। আমি হা করে ওনার মুখের দিকে তাকালাম। উনি চোখ রাঙিয়ে ফিসফিস করে বলল, তাড়াতাড়ি দাও, নয়তো ফেলে দেব। আমি আস্তে আস্তে ওনার পকেট খোঁজার চেষ্টা করছি। আসলে শেরওয়ানি পরা, তাই পকেট খুঁজে পাচ্ছি না। বেশ কিছুক্ষণ চেষ্টা করে মানি ব্যাগ বের করলাম, তবুও লোকটা আমাকে নামিয়ে দিল না। তারপর ওনাদের টাকা দিয়ে আমাকে ভেতরে নিয়ে গেল, সোজা দোতলায় উঠে গেল। এর মধ্যে একবারও নামায়নি আমাকে। 3 তলা এখনো কমপ্লিট হয়নি, তাই নিচতলা আর দোতলা সবাই থাকে। এক সাইডে আপু আর ফাহিম ভাইয়া, বিপরীত পার্শ্বে উনি থাকতো। আজ থেকে আমিও। উনি ওনার রুমে এসে নামিয়ে দিল। এমা, লাইট জ্বালায় না কেন? এত অন্ধকার রুম। এই যে শুনছেন, বলেছ কিছু? আমাকে নামিয়ে দিন। কোথায় গেলেন? আমি তো আপনার রুমের কোথায় কি আছে কিচ্ছু জানি না। একটু লাইটটা জ্বালাবেন? অপেক্ষা করতে হবে। মানে? চুপচাপ থাকো একটু।
বেশ কিছুক্ষণ চুপচাপ থাকার পর বিরক্ত লাগতেছে। অনেকটা বিরক্ত হয়ে বললাম, আরে ভাই পাইছেনটা কি? আপনি কখন থেকে দাঁড়িয়ে আছি। আমি কি করব? কি করবেন করেন, 12টা পার হয়েছে, ঘুমাবো আমি। বসতেও দিচ্ছেন না, পা লাগে না বুঝি? এই সময় লাইট জ্বলে উঠল। আমি 2 হাত দিয়ে চোখ ধরলাম। অনেকক্ষণ অন্ধকার থাকার পর আলো আসছে, তাই চোখে লাগছে। চোখ মেলে দেখি হালকা লাল নীল আলো জ্বলছে। ঘরের সমস্ত জিনিস চকচক করছে, মনে হচ্ছে সব নতুন। সম্ভবত এগুলোই লাগাচ্ছিলেন উনি। আর বিছানাটা পুরোটাই ফুল দিয়ে সাজানো। আপু আর ফাহিম ভাই যাওয়ার আগে সাজিয়ে দিয়ে গেছে। আমার সামনে লম্বা চওড়া উনি পকেটে হাত দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। ফ্যানের বাতাসে ওনার চুলগুলো হালকা উঠছে। আবারও মন চাচ্ছে ওনার মাথায় একবার হাত দিই, আর মনকে বাধা দিলাম না। ডান হাতটা ওনার মাথায় দিয়ে চুলগুলো বুলিয়ে দিলাম। উনি চোখটা বন্ধ করে ফেললেন। আমি ভয়ে ভয়ে হাত সরিয়ে নিলাম। উনি চোখ মেলে তাকালেন। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। উনি খুব নম্রভাবে ডাকলেন আমায়। ঝুমুর। আমি মাথা তুলে তাকালাম ওনার মুখের দিকে। ঝুমুর, আমি তোমাকে কয়েকটা কথা বলি, মন দিয়ে শুনবা। আমি মাথা নাড়লাম, মানে শুনবো। তুমি আমাকে চেনো আমি কেমন, আর আমি আজকেই তোমাকে কেন বিয়ে করলাম আর এটা জানতে পারবে এক সময়। আমি জানি তুমি আমাকে পছন্দ করো, এটা না বুঝলে বিয়ে করতাম না আমি তোমায়। তুমি এতদিন বাবার বাড়ির মেয়ে ছিলে, তাই তোমার চঞ্চলতা শোভা পেয়েছে, কিন্তু এখন একদম ওরকম করা যাবে না, তোমাকে গম্ভীর হতে হবে, বউদের যেমন মানায়। ওনার এই কথাটা আমার ঠিক পছন্দ হলো না। সবাইকে কেন গম্ভীর হতে হবে? আমার তো নিজের ইচ্ছে বলে কিছু একটা আছে। আমি একখানে চুপচাপ বসে থাকতে পারি না। সিরিয়াস মোমেন্টে হাসি আটকে রাখতে পারি না। এইসব না করলে আমার কেমন যেন দম বন্ধ লাগে। বিরক্তি মাখা মুখ নিয়ে ওনার কথাগুলো শুনলাম। উনি বলল, এখন ফ্রেশ হয়ে আসো। আমি অনেকক্ষণ সময় নিয়ে ফ্রেশ হয়ে আসলাম। এসে দেখি উনিও চেঞ্জ করে নিয়েছে, হয়তো অন্য বাথরুমে গিয়েছিল। তারপর একসাথে 2 রাকাত নামাজ পড়ে নিলাম। এরপর উনি একটা নেকলেস বের করে আমার সামনে ধরলো। তারপর কিছু না বলে আমার গলায় পরিয়ে দিল। ওনার স্পর্শে অজানা ভালো লাগা কাজ করছিল। একদম কোনো ভয় লাগতেছিল না। মনে হচ্ছিল এই স্পর্শে কোনো পাপ নেই, নেই কোনো কথার ভয়। একদম হালাল সম্পর্ক। এই হালাল জিনিস সবারই ভালো লাগে। ওনাকে জড়িয়ে ধরার খুব ইচ্ছে হচ্ছিল, কিন্তু সাহস হলো না। যদি ভাবে যে কেমন মেয়ে একটু ধৈর্য ধরতে পারে না, তাই জড়িয়ে ধরলাম না। উনি এক হাত দিয়ে চুলগুলো ছেড়ে দিল, তারপর আমাকে ওনার দিকে ঘুরিয়ে নিল। আমার চোখের দিকে তাকিয়ে বলল, তুমি ছোট নেই ঝুমুর, সব কিছু বুঝতে পারো তুমি। আমি জানি আমি চাইলে তুমি বাধা দিতে পারবে না, কিন্তু আমি চাচ্ছি না এইভাবে হঠাৎ করে তোমার ইচ্ছের বিরুদ্ধে কিছু করতে। আমাদের একসাথে পথ চলা আজ থেকে শুরু। আমরা জীবনের শেষ দিন পর্যন্ত একসাথে থাকবো, তাই তাড়াহুড়ো করে কষ্ট দিব না তোমায়। সময় নাও তুমি। তোমার যখন মনে হবে স্বামী হিসেবে পারফেক্ট আমি, সেদিনই কাছে আসবে। আমি আমার সবটা দিয়ে ভালোবাসবো তোমায়। কোনো ছেলে মানুষ বিয়ে করে বউকে ছাড়া থাকতে পারে না, আমিও পারবো না, কষ্ট হবে, তাই সময় একটু কম করে নিও। বলে মুচকি হেসে বিছানায় এক পাশে শুয়ে পড়ল। এত নির্লজ্জ এই লোকটা কিভাবে গড়গড় করে সবকিছু বলে দিল। ছি, লজ্জায় আমার মাথা কাটা যায়। থুর, কি সব ভাবি আমি। আমি ওনার বউ, আমাকে বলবে না তো কাকে বলবে? আর এত সুন্দর একটা মানুষের বউ হওয়া ভাগ্যের ব্যাপার। তারপর আমিও চুপচাপ ওনার পাশে গিয়ে শুয়ে পড়লাম। এপাশ ওপাশ করতে করতে রাত কেটে গেল। এমনিতেই আমি সব সময় নড়াচড়া করি বেশি, তার উপর আজকে বিছানায় একটা ছেলে মানুষ। ঘুম আর হলো না আজকে। ফজরের আজান কানে আসতেই উঠে পড়লাম। অজু করে বের হতেই দেখি উনিও উঠে পড়েছে। নামাজ পড়ে নিচে গেলাম। এর আগেও যেহেতু এই বাড়িতে এসেছি, তাই সবকিছুই চেনা আছে। নিচে গিয়ে আস্তে আস্তে সদর দরজা খুলে বাইরে বের হলাম। বাড়িটার সামনেটা পুরোটাই ফাঁকা। ছোট ছোট আম গাছ, লিচু গাছ, পেয়ারা গাছ, আরও বিভিন্ন রকমের ফুলের গাছ, তবে সব সারিবদ্ধ আর ফাঁকা ফাঁকা করে গাড়া। এই জন্য আরও বেশি ভালো লাগে। আমি আগে এই বাড়িতে আসলেও এত সকালে উঠে বাহিরে আসিনি। গাছগুলোতে পাখির কিচিরমিচির শব্দ আর সকালে শুভ্র বাতাস গায়ে লাগতেই যেন মনটাও ফুরফুরে হয়ে গেল। এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, আর ওপর থেকে একজোড়া চোখ ওর দিকে তাকিয়ে ভাবছে, মেয়েটা কি একটু চুপচাপ থাকতে পারে না? কালকে এত করে বোঝালাম নতুন বউ বউয়ের মতো থাকতে, তা না, সকালে উঠেই দেই দেই করে বাহিরে গেছে। আর কয়দিন যত খুশি নেচে বেড়াও, এরপর থেকে তোমাকে বন্দি করে রাখবো। চাইলেও যখন তখন ইচ্ছে মতো ঘুরতে পারবা না মিসেস আয়ান চৌধুরী। যার জন্য তোমাকে বিয়ে করেছি সেটা তো পূরণ করতেই হবে, কারণ আয়ান চৌধুরীর প্রয়োজন ছিল তোমাকে, বড্ড বেশি প্রয়োজন ছিল।
এসব ভাবতে ভাবতে দেখি ঝুমুরকে কোথাও দেখা যাচ্ছে না। আয়ান দ্রুত নিচে নেমে আসে। আমি মাত্রই ভেতরে আসছি, তখনই আয়ান নিচে নামে। দেখে আমি কিচেনের দিকে যাচ্ছি। আমাকে দেখে 1 কাপ কফি চেয়ে আগের দিনের খবরের কাগজটা পড়া শুরু করে। আমি আয়নের কফি দিয়ে সবার জন্য নাস্তা বানালাম। কাল ঘুমাতে দেরি হয়, সবার একটু দেরিতেই ঘুম ভাঙে। রজনী আপু এসে দেখে আমার নাস্তা বানানো প্রায় শেষ। আই ঝুম, কি করছিস এসব? এত তাড়াতাড়ি উঠতে গেলি কেন? আরে আপু, সমস্যা নেই, আমার ঘুম আসছিল না তাই উঠে পড়েছি। আরে শালিকা যে, বিয়ে হয়ে আসতে না আসতেই দায়িত্ব পালন শুরু করেছো দেখি। কথাটা বলতে বলতে ফাহিমও নিচে আসলো। ওনার আরো 2টা মামাতো বোন উঠেছে। হঠাৎ সোফায় বসে থাকা ওনাকে দেখে সবাই চোখ টেপাটিপি করে হাসছে। আমি ওদের মতিগতি বুঝতে পারছি না, এমন কেন করছে। আপু এসে ফিসফিস করে বলতে লাগলো, আই ঝুম, এটা কি হলো বলতো? কি? আয়ন ভাইয়া তো কখনো নিচে এসে কফি খায় না, মানে এই এত সকালে তো কখনোই নিচে আসে না। তাহলে আজ ব্যাপারটা কি? ব্যাপারটা ওনাকে আগে জিজ্ঞেস কর না বলে ওদের কাছ থেকে সরে আসলাম। আর ওরা সবাই হেসে উঠল। আমি রুমে আসার কিছুক্ষণের মধ্যেই উনিও রুমে ঢুকলো। অফিস যাব। কথাটা বলেই টাওয়াল নিয়ে বাথরুমে ঢুকে পড়লো। আমি আবার নিচে গেলাম, ওনার জন্য নাস্তা নিয়ে আসলাম। একটু পর উনি গোসল করে বের হলেন, শুধুমাত্র টাওয়াল পরে। নাভির একটু নিচে টাওয়াল, ফর্সা বুকে হালকা হালকা কালো লোম, গলার একটু নিচে 2টা লাল তিল, চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছে। গোলাপি ঠোঁটগুলো ভিজে আছে। ইচ্ছে করছে ঠোঁটগুলো একবার ছুঁয়ে দেই। একটা ছেলে মানুষ এতটা সুন্দর হয় এনাকে না দেখলে বুঝতাম না। ওনাকে নিয়ে ভাবতে ভাবতে ভাবনার রাজ্যে ঢুকে পড়েছি। তখনই উনি জোরে ডেকে উঠল, এই মেয়ে, কখন থেকে ডাকছি? এইভাবে হা করে ঠোঁটের দিকে তাকিয়ে আছো কেন? কিস টিস করতে চাচ্ছিলে নাকি? আসলে আমতা আমতা করছো কেন? আপনার ঠোঁটগুলো আসলে অনেক সুন্দর, মন চাচ্ছিল ছুঁয়ে দেই, কিন্তু আপনি কি না কি মনে করেন তাই করলাম না বলেই এক দৌড়ে নিচে আসলাম। পাগলি একটা। 30 মিনিট হবে উনি বেরিয়ে গেছে। আমি বাড়িতে কথা বললাম। চাচা চাচি মামা মামি সহ কাছের কিছু আত্মীয় স্বজন আসবে আজকে এই বাড়িতে। আসলে একদিনের দাওয়াতে নিজের মানুষ ছাড়া তো কেউ আসবে না। হঠাৎ করে বিয়ে না হলেও আমার বিয়েতে তেমন বড় অনুষ্ঠান করতো না, কারণ আপুর বিয়েতে অনেক বড় অনুষ্ঠান করে আব্বুর অনেকটাই গ্যাপে পড়েছিল। তাই আমিও বলেছিলাম আমার বিয়ে খুব সাদামাটা ভাবেই করব। আব্বু ছোটোখাটো ব্যবসায় আমাদের দিন ভালো কাটলেও একবারে অনেক বড় অনুষ্ঠান আমাদের জন্য না। আপুর বিয়েতে করা লাগছে, কারণ আপু বড় মেয়ে ছিল আর আপুর শ্বশুর শাশুড়ি বলেছিল আমাদের বাড়ির ছেলে বিয়ের অনুষ্ঠান না করলেই নয়তো আমাদের আত্মীয় স্বজনদের কাছে নত হতে হবে। যদিও ফাহিম ভাইয়া আলাদাভাবে কিছুটা সাহায্য করতে চেয়েছিল, কিন্তু আব্বু নেয়নি। এর মাঝে নতুন বউ দেখতে অনেকেই এসেছে, কিন্তু আমার হাত কান একদম খালি। বয়স্ক মহিলারা নিজেদের মধ্যে ফিসফিস করছে। আমার শাশুড়ি এসে বলল, বড় বৌমা, আমার ঘরে একটু আসো তো। আর একটু জোরে আপুকে ডেকে বলল, ছোট বউ, সবাইকে নাস্তা দাও। আর ওনাকে উদ্দেশ্য করে বলল, আপনারা একটু বসুন ভাবি, আমরা এক্ষুনি আসছি। তারপর আমাকে ঘরে নিয়ে গিয়ে একটা গয়নার বক্স দিয়ে বলল, বৌমা, এসব পরে নাও। আর প্রথম দিকে কমপক্ষে 6 মাস পর্যন্ত সব সময় এসব পরে থাকবা। কালকেই দিতাম, বাড়িতে এসে অনেকক্ষণ বসেছিলাম, কিন্তু তোমরা আসছো না দেখে ঘুমিয়ে পড়েছি। আজকে খালি হাত কান গলা যদি ওনারা দেখে যেত, তাহলে সারা পাড়া বলে বেড়াতো চৌধুরী বাড়ির বড় বউকে স্বর্ণ চারায় দেখে আসলাম। তোমার বাবা মা কেমন নির্লজ্জ বলো তো, তোমাকে কিছুই দিল না। ওনার শেষ কথাটি শুনে চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। অন্য সময় হলে তো অনেক কথা শুনিয়ে দিতাম, কারণ আমার বাবা মাকে নিয়ে কোনো কথা আমার সহ্য হয় না। আমি তো এতদিন ভেবেই আসছি আপু হয়তো খুব সুখেই আছে, কিন্তু বড়লোকদের মধ্যে এত নিচু মনের মানুষই নেই দেখে বোঝাই যায় না। কোনো কিছু নাকি অভাব নেই। তাহলে বাবার বাড়ি থেকে কি দিল আর না দিল এতে এইভাবে কেন বলল? সবার সামনে নিজেকে এমনভাবে উপস্থাপন করে যেন খুব মিশুক আর ভালো মনের মানুষ। উনি আবারও ধমক দিয়ে বলে উঠল, তাড়াতাড়ি এগুলো পরে ওনাদের সামনে যাও, নয়তো কেলেঙ্কারি করে ফেলবে। আমি চোখ মুছতেই দেখতে পেলাম আড়াল থেকে একটা ছায়া সরে গেল। আমি আস্তে আস্তে চুড়ি, কানের ঝুমকো, গলার হার সব পরে বাইরে গেলাম। সবাই দেখে বেশ প্রশংসা করলো। আমার শাশুড়িও ছিল ওখানে। ওনার উদ্দেশ্যে কয়েকজন বলল, সত্যি ভাবি, আপনার 2 বউ মাশাআল্লাহ, ছেলেগুলাও যেমন বউও তেমন, বেশ মানিয়ে। এখন শুধু একটা বাচ্চা হলেই সংসারটা পূর্ণ হবে,
তা ছোট ছেলের বিয়ে তো প্রায় বছর হলো, সুখবর কবে দেবেন ভাবি? আপু পাশেই ছিল। শাশুড়ি মা আপুর দিকে চেয়ে বলল, সময় হলেই হবে। এখনকার ছেলেমেয়েরা তাড়াতাড়ি বাচ্চা নিতে চায় না ভাবি, কিছুদিন গেলে নেবে। আমি শাশুড়ি মায়ের মুখের দিকে তাকিয়ে আছি। সবার সামনে কত ভালো দেখায় আর ভেতরে ভেতরে যেন নাগিন। আমি চাইলেই তখন মুখের ওপর অনেক কিছু বলতে পারতাম, কিন্তু কাল রাতে আয়ান চৌধুরী নিষেধ করেছে কখনো যেন আমার কারণে ওনার মা কষ্ট না পায়। আর তার উপর আমি নতুন বউ, এই জন্য সব সহ্য করে গেছি। বিয়ের আগে আমার কানে স্বর্ণের জিনিস ছিল, কিন্তু কালকে সাজার সময় বাড়িতেই খুলে রাখছি। শাড়ির সাথে ম্যাচিং করে জুয়েলারি পরেছিলাম জন্য। গলার একটা সিম্পল লকেট দেওয়া চেইন ছিল, সেটাও খুলে রাখছি। সবাই চলে যাওয়ার পর রুমে এসে একা একা বসে আছি। খারাপ লাগতেছে অনেক। আপুকে তো স্বর্ণের কিছু চুড়ি আর কানের ঝুমকা দিয়েছে, কিন্তু বিয়ের কিছুদিন পর, কারণ একেবারেই অত কিছু করা সম্ভব ছিল না। তাহলে কি আপুকেও কথা শুনতে হয়েছিল? এমন সময় আপু রুমে এসে দরজা লাগিয়ে দেয়। আমার কাছে এসে গালে আলতো চাপ দিয়ে বলে, মন খারাপ করিস না জুম, শ্বশুর বাড়িতে একটু একটু কথা হজম করতে হয়, শুধু শাশুড়ি মা এমন, তাছাড়া বাড়ির প্রত্যেকটা মানুষ ভালো, আয়ন ভাইয়া বেশি ভালো। আমি আপুর মুখের দিকে তাকিয়ে আছি। মনে হচ্ছে আপুও কান্না করছে। আমি আড়াল থেকে শুনেছি মা তোকে কি কি বলেছে। প্রথম দিকে আমাকেও বলেছিল, কিন্তু তোর ফাহিম ভাইয়া আমাকে আলাদা করে জিনিস বানিয়ে দিয়েছিল। উনি ভেবেছে সেগুলো আমার বাবা বাড়ি থেকে দিয়েছে, তাই আর কিছু বলেনি। আরেকটা কথা বনু, তোর চঞ্চলতা দেখে আমার শাশুড়ি আগেও আমাকে বলতো যে তোমার বোন এমন কেন, স্থির থাকতে পারে না নাকি। আমি তোকে তখন কিচ্ছু বলি নাই, কারণ তুই তো এখানে বেশি থাকিস নে। আমাদের বাড়িতে তো কেউ কিচ্ছুই বলে না। তোকে বললে হয়তো তুই আসতে চাইতি না আমার কাছে, কিন্তু এখন তোকে একটু চঞ্চলতা কমাতে হবে। একদম না, একটু, যাতে শাশুড়ির চোখে যেন ধরা না পড়িস, সেইটুকুই। প্লিজ শোনাবো না আমার, মানিয়ে নিস, বাড়ির বড় বউ বলে কথা। সব বলে একটা হাসি দিয়ে আপু চলে গেল। ওই লোকটার উপর খুব রাগ হচ্ছে এখন। ফাহিম ভাইয়ার পড়াশোনা করা অবস্থায় আপুকে স্বর্ণের জিনিস বানিয়ে দিয়েছে যাতে ওনার মা কিছু বলতে না পারে। আর ইনি বুড়ো হয়ে গেছে, এত বড় বিজনেসম্যান, অথচ বউকে স্বর্ণ দেয়নি কেন? উনি কি জানে না ওনার মা কেমন? আর আমাদের পরিবার সম্পর্কেও তো ওনার ধারণা আছে। হঠাৎই বিয়ে না করলে হয়তো আব্বু কিছু দিত, হঠাৎ বিয়ে করার কারণে সেটাও দেওয়া হয়নি। আজকে আসুক, ওনার একদিন কি আমার যে কয়দিন লাগে। দুপুর 2টা বাজে, বাবার বাড়ির সবাই এসে গেছে। আজকে আমাকে আর ওনাকে যেতে হবে আমাদের বাড়িতে, এটাই নিয়ম। আপুও যেত, কিন্তু শ্বশুরবাড়ির দায়িত্ব বেশি হওয়ার কারণে আপুর যাওয়া হচ্ছে না। উনিও বেশ সময় মতো এসে গেছে, সবার সাথে কথা বলে রুমে আসছে। আমি ওনার অপেক্ষাতেই ছিলাম। আসার সাথে সাথে জিজ্ঞেস করলাম, আপনি হঠাৎ করেই আমাকে বিয়ে করলেন কেন? উনি একবার আমার দিকে তাকিয়ে বলল, ফ্রেশ হয়ে আসছি তো। আজব মানুষ তো, আমি কথা বলার জন্য বসে আছি আর উনি ফ্রেশ হতে গেল। মানুষটা দেখি দিনে একরকম, রাতে অন্যরকম। ছেলে মানুষ কি এমন হয়? একটু পর উনি ফ্রেশ হয়ে এসে আমার পাশে বসে বলল, তোমাকে হঠাৎ বিয়ে করার কারণ জানতে চাচ্ছ তো? আমি মাথা নাড়লাম। ঝুমুর, ভালোবাসি আমি তোমাকে, অনেক বেশি ভালোবাসি। তোমাকে প্রথম দিন দেখেই ভালো লেগেছে, কিন্তু তুমি আমার ছোট ভাইয়ের শালী, এজন্যই সবসময় এড়িয়ে চলেছি তোমাকে। কিন্তু আমি যখন থেকে বুঝতে পারছি যে তুমিও দুর্বল আমার প্রতি, তখন থেকে আমি আর দূরে থাকতে পারছি না। তোমাকে লুকিয়ে দেখা, তোমাকে ফলো করা, তুমি কখন কোথায় যাচ্ছ, কি করতেছো, সব কিছুর উপর নজর রাখা যেন আমার দায়িত্ব হয়ে গেছে। হঠাৎ একদিন মনে হলো ফেসবুকে নক দিয়ে কথা বলি। নক দিলাম, কিন্তু তুমি প্রথমে পাত্তাই দিলা না। কাউকে ভালোবাসলে তার সাথে কথা বলার জন্য নত হতেও লজ্জা লাগে না। কথাটা আগে মানতাম না, সবসময় বলতাম যে আয়ান চৌধুরী কখনো কারো কাছে নত হবে না, কিন্তু আমি নিজেই কথাটা ভুল প্রমাণ করে বারবার SMS দিতাম তোমাকে। শেষে তুমি কথাও বললে, কিন্তু দুলাভাই বানিয়ে। আমি হা করে ওনার মুখের দিকে তাকিয়ে আছি। ওইটা তাহলে উনিই ছিল? তারপর আবারও বলতে লাগলেন, তোমরা যে বান্ধবীরা মিলে কথা বলছিলে আমার সাথে, এটাও আমি বুঝতে পারছিলাম। কিভাবে বলি, একদিন আমি তোমার ভার্সিটির সামনেই গাড়িতে ছিলাম, তখন তোমার হাতে ফোন ছিল না, কিন্তু আমার সাথে কথা হচ্ছিল। তখন বুঝেছি যে তুমি একা না, অন্য কেউ আমার সাথে কথা বলে। আয়ান চৌধুরীর সাথে মজা করেছো না, তাই আমিও হুট করে বিয়ে করে ফেললাম। আচ্ছা আপনি আপনার পরিচয় কেন দেননি? আমি পরিচয় দিতাম, কিন্তু কেন জানি খুব জানতে ইচ্ছে হলো, দেখি একটু ভার্চুয়াল জগতে তুমি কেমন, ফেসবুকে সবার সাথে কিভাবে কথা বলো, এজন্য পরিচয় দেইনি। ও, আর হঠাৎ বিয়ে করার আরেকটা কারণ হলো আমাকে অফিসের কাজে 15 দিনের জন্য আমেরিকা যেতে হবে।
আর আপনার তো? আমার খুব ইচ্ছা আমেরিকা নিউ ইয়র্কে অবস্থিত নায়াগ্রার ফলস দেখার। জি হ্যাঁ, এটা দ্বিতীয় কারণ। অফিসের কাজে যাচ্ছি, তাই ফ্যামিলির কাউকে নিয়ে যাওয়া যেত না, কিন্তু আমার সাথে আমার বিয়ে যেতেই পারে। এজন্যই আপনাকে খুব তাড়াতাড়ি বিয়ে করলাম। আর যাই হোক, বিয়ের আগে যে তোমাকে একা আমার সাথে পাঠাবে না এটা আমি জানতাম। এখন তো আর কেউ বাধা দিতে পারবে না। কাল থেকে তুমি আমার বিয়ে, তার 3 দিন পর আমরা যাচ্ছি। তার মানে আমি সত্যি আমেরিকায় যাব? আমি খুশিতে আত্মহারা হয়ে ওনাকে জড়িয়ে ধরলাম। আপনি জানেন আমি এতদিন শুধু কল্পনায় করেছি যে আমি ওখানে গেছি, কখনো ভাবিনি আমার এই ইচ্ছেটা পূরণ হবে। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব আমার ভাষা নেই। আয়ন মনে মনে ভাবছে, এই মেয়েটা কি বুঝতে পারছে না বউ এভাবে জড়িয়ে ধরলে কি অবস্থা হয়? তার উপর এই প্রথম একটা মেয়ে এইভাবে বুকের মধ্যে চেপে আছে। সত্যি ব্যাপারটা ছেলে মানুষ ছাড়া কেউ উপলব্ধি করতে পারবে না। আয়ন দাঁতে দাঁত চেপে সহ্য করে যাচ্ছে। একটু পর আমি আয়নকে ছেড়ে দিয়ে রুম থেকে দৌড়ে বাইরে যাই। উদ্দেশ্য সবাইকে বলা যে আমি আমেরিকা যাব। আমি বের হতেই আয়ান একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে, আর একটু হলে নিজেকে কন্ট্রোল করতে পারতো না। ভালোবাসার মানুষটার বুকের মধ্যে থাকলে যে কোনো পুরুষ কন্ট্রোলহীন হয়ে পড়ে, আরও সে যদি হয় বউ, তাহলে তার কথাই নাই। আমি দৌড়ে নিচে নামতেই আমার শাশুড়ির মুখোমুখি হই। শাশুড়িকে দেখার সাথে সাথে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে যাই আমি। ও আল্লাহ, ভুলেই গেছিলাম যে এটা আমার শ্বশুর বাড়ি, আর জম আছে এখানে। ঝুম, মা একটু আমার সাথে আসো তো। এই বলে সবার সামনে থেকে আড়ালে নিয়ে গিয়ে বলে, এটা তোমার শ্বশুর বাড়ি, একটু ভদ্রভাবে চলাফেরা করবে কেমন? একে তো একদিনেই তোমার বাবা মা এত মানুষকে নিয়ে আসছে, তার উপরে কোনো জিনিস আনে নাই। সবাইকে বড় বড় করে বলেছিলাম ছোট ছেলে প্রেম করলে কি হবে, বড় ছেলেকে কোনো এক রাজকন্যার সাথে বিয়ে দিব, আর হলো আগেরটার মতোই। একটু কঠোরভাবে কথাটা বললেন উনি। মা, এটা আপনারও শ্বশুর বাড়ি, তাই এইভাবে নিজেকে রাজরানী ভাবা বন্ধ করেন। আপনিও এই বাড়ির বউ, আমিও এই বাড়ির বউ। আপনি আমাকে ছোট করে দেখতেই পারেন, কারণ আপনি আমার আগে আসছেন এই বাড়িতে, আপনার অধিকার বেশি। কিন্তু আমার বাবা মাকে ছোট করে কথা বললে আমি ভুলে যাব আপনি আমার স্বামীর মা। তখন আপনি আমার সাথে যেভাবে আচরণ করবেন আমি ঠিক তেমনটাই ফিরিয়ে দেব আপনাকে। নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে কথাগুলো বলল ঝুম। এই মেয়ে, তোমার সাহস তো কম না? তোমার বড় বোন শেখায়নি তোমাকে কিভাবে শাশুড়ির সাথে কথা বলতে হয়? জি মা, শিখিয়েছে, কিন্তু কি বলুন তো, আমি তো রজনী না, আমি হলাম ঝুমুর। তাই আমি যেটা করি আমার কাছে সেটাই ঠিক, অন্য কারো কথা শুনে চলতে পারি না আমি। এমন সময় রাজন চৌধুরী সেখানে হাজির হয়। ওনাকে দেখে আমার শাশুড়ি হেসে বলে, কি ব্যাপার আয়নের বাবা, কিছু লাগবে? হ্যাঁ, বড় বৌমাকে লাগবে। মা ঝুমুর, একটু আসো তো আমার সাথে। আমার কিছু বন্ধু এসেছে তোমাকে দেখতে। আমি নিজেকে আর একবার আয়নায় দেখে নিয়ে বাবার পেছন পেছন আসলাম। একটু পর আয়ানও নিচে আসলো। সবার সাথে দেখা হলো, কথা হলো। আপু আর ফাহিম ভাইও সাথে ছিল। আমরা আসার কিছুক্ষণের মধ্যে আমার শাশুড়িও সেখানে এসেছে। সবাই একটা করে গিফট দিয়ে গেল। সবকিছুর মধ্যে একটা জিনিস খেয়াল করলাম, আমার শাশুড়ি সবার মাঝে অসম্ভব ভালো মানুষ। দেখলে মনেই হবে আমাদের দুই বৌমাকে মেয়ের মতো দেখে। সবাই চলে গেছে, আমাদের যাওয়ার কথা থাকলেও ওনার অফিসের দরকার থাকার কারণে যাওয়া হয় নাই। আমি আর আপু একসাথে বসে আছি। আচ্ছা আপু, তোর শাশুড়ি এমন তুই কখনো বলিসনি কেন? কি বলতাম বল, আর কিভাবে বলতাম? বিয়ে তো আমি নিজের পছন্দে করেছি, আর আমার বাবা এত ক্ষমতা নেই যে আমি কিছু বললে সাথে সাথে দিতে পারবে। তাই আমি কিছু বলে বাবা মাকে টেনশনে ফেলতে চাইনি। আচ্ছা সব বুঝলাম, কিন্তু তুই আমার বেলাতে না করলি না কেন? তুই তো জানতিস তোর শাশুড়ি কেমন, তবু কেন আমাকে বিয়েতে জোর করলি? কেন জোর করেছে সেটা আমি বলছি। কথাটা কর্ণপাত হতেই দুই বোন দরজার দিকে তাকালাম। আমি আর আপু একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে ভাবছি, মায়ের কথাটা কি উনি শুলে ফেললো নাকি? কিছু যদি মনে করে। উনি আপুর দিকে তাকিয়ে বলল, রজনীকে যখন আমি বলেছি যে আমি তোমার বোনকে বিয়ে করব, তখন ও যে খুশি হয়েছে তা ওর চোখ মুখ দেখেই বুঝতে পারছিলাম। কিন্তু একটু পর কেন জানি ও আমাকে না করলো, বলল আপনি বড়লোক ঘরের মেয়েকে বিয়ে করেন ভাইয়া, আমার বোন আপনার জন্য পারফেক্ট নয়। ওর এই কথাটা আমার কাছে ঠিক মনে হয়নি, তাই আমি এই ব্যাপার নিয়ে ফাহিমের সাথে কথা বলেছি। আমি প্রথমে ভেবেছিলাম ফাহিম হয়তো রজনীর সাথে খারাপ ব্যবহার করে, কিন্তু পরে শুনলাম তেমন কিছুই না। সমস্যাটা আমার মায়ের কারণেই রজনী রাজি হতে চায়নি।
এর মাঝে ফাহিম ভাইয়া আপুকে ডাকে আর আপু চলে যায়। উনি আমার পাশে বসে আমার দুই গালে হাত রেখে বলছে, আয়ান চৌধুরী ভালোবেসেছে তোমাকে, আর তার ভালোবাসার মানুষটাকে সে নিজের করে নেবে না তা কি করে হয়? আমি যতবার এই মানুষটার চোখের দিকে তাকাই ততবার ওনার প্রেমে পড়ে যাই। মানুষ বলে না যে কেউ কখনো কারো চোখের দিকে তাকিয়ে মিথ্যা বলতে পারে না। এনার চোখের দিকে তাকালে আমার কথাটা সত্যি মনে হয়। এনার চোখে আমি আমার জন্য ভালোবাসা দেখতে পাই। দেখলে মনে হয় মানুষটা আমাকে অসম্ভব ভালোবাসে। তারপর আবারও বলতে শুরু করলো, ঝুমুর, আমি আমার মা আর বাবাকে যখন বলেছি তোমাকে ওনার পছন্দ কিনা, তখন বাবার উত্তর ছিল কিছুটা এরকম। হ্যাঁ, মেয়েটা ভালো আছে, একটু চঞ্চল, বাড়িটা মাতিয়ে রাখতে পারবে। আর মা বলছে, এমনিতে দেখতে ভালো, তবে চঞ্চলতা বাড়ির মেয়েদের শোভা পায়, বউদের না। আর এক বাড়ির দুই মেয়ে আসলে সংসারে আমাকে দাম দিবে না, নিজেরাই সব কিছু করবে। আমি বলেছি, মা তুমি না সবসময় বলতে আমরা পরিবার একসাথে থাকবো, সবসময় কখনো ভাগ হব না। ওরা দুই বোন একসাথে থাকলে কখনো আলাদা হবে না, সংসারটা একসাথে থাকবে। আর সব থেকে বড় কথা, তোমার ছেলেরা তাদের পছন্দের মানুষের সাথে থাকবে। তারপর মা রাজি হয়। আর সেদিন দেখতে গিয়ে বিয়ে করার আরেকটা কারণ মা, আমি জানি যদি সেদিন বিয়ে করে তোমাকে নিয়ে না আসতাম, তাহলে মা চাইতো তোমার বাবা যেন মেয়েকে সব কিছু দিয়ে তবেই পাঠায়। আমি জানি তোমার বাবা আমার থেকে কিছুই নিত না, কিন্তু ওনার মাথায় চিন্তা বেড়ে যেত কিভাবে কি করবে না করবে। এই জন্য আমি সেদিনই বিয়ে করে নিয়ে আসি, যাতে মা মনে করে হঠাৎ বিয়ে হওয়ার কারণে কিছু দিতে পারিনি, আর তোমার বাবার অনুষ্ঠান বা কিছু দেওয়া নিয়ে চিন্তা না হয়। বিয়ে পড়িয়ে রাখলে হয়তো পরে অনুষ্ঠান ছাড়া বিদায় দিতে পারতো না। আত্মীয় স্বজনদের কথার ভয় করত, হঠাৎ হওয়াতে কেউ কিছু বলতে পারবে না। আমি মনে মনে ভাবলাম, তবুও তো আপনার মা কিছু বলা বাকি রাখেনি। যাই হোক, এটা আমাদের বউ শাশুড়ির ব্যাপার। শাশুড়ি আপনাকে কিছু না বললে আমিও বলবো না। কি দরকার মা ছেলের মধ্যে ঝামেলা বাড়ানোর? ঝুমুর, কি ভাবছো? না, কিছু না। জানি ভাবতেছো যে ফাহিম বউকে কথা শোনার হাত থেকে বাঁচতে পারলো, আমি কেন পারি না। আজকের পর থেকে মা তোমাকে কিছুই বলবে না ঝুমুর, শুধু তোমাকে না, তোমার আপুকেও বলবে না। আমি এতদিনও জানতাম না আমার মা এমন, এখন জানতে পারছি, তাই সেটা সমাধানের উপায়ও বের করেছি। উনি আমার মা, ওনাকে তো আমি কিছু বলতে পারি না, তাই তোমাকে বলছি। আমার মাকে কখনো কষ্ট দিও না, মা কিছু বললে সহ্য করে নিও। উনি অনেক কষ্ট করে এই সংসারটা সাজিয়েছে। আপনি কিভাবে বুঝলেন আপনার মা কিছু বলবে না? উনি হেসে বললেন, পরশুদিন সকালেই দেখতে পারবে। রাতের খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে বসে আছি। এই লোকটা এখনো আসছে না। ব্যালকনিতে দাঁড়িয়ে কারোর সাথে ট্যুরের ব্যাপারে কথা বলছে। আমি দুবার ডাকতে গিয়ে ঘুরে আসছি। কেন জানি না খুব মন চাচ্ছে উনি একটু আমাকে কাছে টেনে নিক, কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিক, আর তারপর জড়িয়ে ধরে ঘুমাক। আচ্ছা, উনি কি বুঝতে পারছে না কিছু? ধুর, ভাল লাগে না। অনেকক্ষণ পর উনি রুমে আসলো। আমি বিছানা দুটো বালিশ উঁচু করে হেলান দিয়ে শুয়ে আছি। উনি এসে আমার সাথে কোনো কথা না বলে শুয়ে পড়লো। আজব তো, আমি জেগে আছি ওনার অপেক্ষায়, আর উনি আমাকে কিছুই বললো না। ঠিক আছে, না বলুক, নাই, আমিও কিছু বলবো না। মাঝখানে একটা কোলবালিশ রেখে শুয়ে পড়লাম। উনি যখন বুঝলোই না কিছু, তাহলে যেচে আর বোঝাতে পারবো না আমি। আমি জানি ঝুমুর, তুমি কি চাচ্ছিলে, বুঝতে পারছি আমি, কিন্তু তুমি এখনো পর্যন্ত একবারও বলনি তুমি আমায় ভালোবাসো। যেখানে আয়ান চৌধুরী নিজের মুখে তোমাকে বলেছে ভালোবাসার কথা, সেখানে তুমি এত চঞ্চল একটা মেয়ে হয়ে বলতে পারলে না? তুমি যেদিন নিজের মুখে স্বীকার করবে ভালোবাসার কথা, যেদিন বলবে আয়ান আমাকে একটু ভালোবাসেন, সেদিন তোমাকে কোনো আদর থেকে বঞ্চিত করব না, মিসেস আয়ান। অনেকক্ষণ এপাশ ওপাশ করার পর ভালো লাগছে না, কেমন কেমন যেন লাগছে। ওনাকে খুব জড়িয়ে ধরতে ইচ্ছে করতেছে। আচ্ছা, উনি নিশ্চয়ই এখন ঘুমিয়ে পড়েছে, এখন তো জড়িয়ে ধরাই যায়। আমি খুব সাবধানে মাঝখানের বালিশটা সরিয়ে ওনাকে এক হাতে পেছন থেকে জড়িয়ে ধরলাম। ওনার গালে ছোট্ট করে ঠোঁট ছোঁয়ালাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি উনি পাশে নেই। শাড়ি পরা ছিল, শাড়ি অনেকটা এলোমেলো হয়ে আছে। আমার ঘুমের মধ্যে নড়াচড়া করা অভ্যাস আছে। বিছানার এক পাশ থেকে অন্য পাশ পুরোটাই আমার লাগে, আর এই জন্যই শাড়ি ঠিক নেই। আজকে উঠতে একটু দেরি হয়েছে। নিচে গিয়ে দেখি আপু সবার নাস্তা রেডি করছে। আমি গিয়ে আপুকে একটু সাহায্য করলাম, দেখলাম উনিও নিচেই আছে। না, এভাবে থাকা সম্ভব না। একে তো রাতে জড়িয়ে ধরে পাগল করে দিচ্ছিল, আর সকালে দেখি শাড়ি ঠিক নেই। এই মেয়েটা সব উল্টাপাল্টা করে দিচ্ছে, কোনো কিছুতেই মন বসতেছে না, পাগল পাগল লাগতেছে। কন্ট্রোল আয়ান, কন্ট্রোল। মনে মনে কথাগুলো ভাবছে আয়ান। কি রে ঝুম, সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ আপু, কোনো কিছু হয়েছে? না না, কি হবে?
গোসল করেছিস নাকি, তাই কথাটা বললাম। আপুর কথাটা শুনে ভীষণ লজ্জা লাগছে। এইভাবে খেয়াল করেছে বজ্জাত মেয়েটা? মানে বিয়ে করলেই কি প্রতিদিন সকালে গোসল করতে হবে নাকি? তাছাড়া আমাদের তো কিছুই হয়নি যে গোসল করতেই হবে। আমার লজ্জা পাওয়া দেখে আপু হেসে বলল, আরে এত লজ্জা পাচ্ছিস কেন? আমি তো এমনি বললাম। আচ্ছা বাদ দে, ভাইয়া কালকে আর কি বলেছে রে? আসলে আমাকে উনি সেই দিন বলেছিল যে তোমার বোনকে কখনো আমি কোনো কষ্টই পেতে দিব না। আমি জানি উনি ওনার কথা রাখবে। আর এটাও বলেছে যে অন্য কোথাও বিয়ে হলো যে সেখানে সবাই ভালো থাকবে, কেউ কিছু বলবে না। এমনটা তো না, সেখানে আরো দেখা গেল শাশুড়ি, শ্বশুর, ননদ, যা সবাই খারাপ, তাহলে সেখানে কি করবে? তারপর ভেবে দেখলাম কথাটা ভুল বলেনি। আমাদের শাশুড়ি মা এমনিতে সব দিক দিয়ে ভালো, তবে এই ব্যাপারটা নিয়ে যে এমন কেন করছে সেটাই বুঝছি না। সারা দিন কেটে গেল, এর মধ্যে ওনার সাথে আর দেখা হয়নি। দুপুরে খাওয়ার আগে একবার কল দিয়ে বলেছে খেয়ে নিতে। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে এলো, উনি এখনো নেই, একটা কল পর্যন্ত করলো না। আচ্ছা উনি কি কোনো কারণে আমার উপর বিরক্ত, নাকি সত্যি সত্যি ব্যস্ত আছে? এসব ভাবতে না ভাবতেই না খেয়ে ঘুমিয়ে পড়লাম। ঘরে খাবার এনে রাখছিলাম যে উনি আসলে একসাথে খাবো, উনিও আসলো না, খাওয়াও হলো না। রাত 11:30 নাগাদ চোখের পানির ছিটা পেয়ে ঘুম ভাঙে। উঠে দেখি উনি লুঙ্গি আর গেঞ্জি পরে একটা গ্লাস হাতে নিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছে। চুল থেকে পানি পড়ছে, মনে হচ্ছে মাত্র গোসল করে বেরিয়েছে। আমাকে জাগতে দেখে বলল, যাক, অবশেষে তোমার ঘুম ভাঙলো। কখন থেকে ডাকতেছি তোমায়। কেন জানি না খুব অভিমান চেপে ধরলো, চোখ দুটো ভিজে আসতেছে। কি হয়েছে, আমাকে ডাকছিলেন কেন? বা রে, বউটা অভিমান করেছে, তা অভিমানের কারণ কি? আর আমার বউটা না খেয়ে ঘুমিয়ে যাবে, তা কি করে হতে দেই? কিসের অভিমান? কোনো অভিমান করিনি। উনি এক লোকমা ভাত আমার মুখের সামনে নিয়ে বলল, অভিমান করছো কিনা কথাতেই বুঝেছি। কাজের অনেক চাপ ছিল বউ, মাঝখানে আর 2 দিন সময়, তারপরের দিন আমাদের বেরোতে হবে। আর তোমার তো এখনো শপিং করাও হয়নি, আমারও কিছু কেনাকাটা করতে হবে। ওনার মুখে বউ ডাকটা শুনতে বেশ ভালো লাগছে, আর লজ্জাও। আপনি দুপুরের পর থেকে একবারও কল করেননি কেন? উনি হেসে বলল, আমি তো তোমার কলের অপেক্ষায় ছিলাম যে আমার বউটা কখন কল দিয়ে বলবে এখনো ফিরছেন না কেন। ইস, ভুলে গেছি, আমিও তো কল দিতে পারতাম। আরও কিছুক্ষণ টুকটাক কথা বলে খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠতেই খুব জোরে হর্ন বাজতে শুনলাম। ব্যাপারটা দেখার জন্য ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম। নিচে তাকিয়ে দেখি বড় বড় দুটো ট্রাক। কি নিয়ে আসছে দেখার জন্য নিচে গেলাম। এত কিছু দেখে অবাক না হয়ে পারলাম না। নিচে গিয়ে দেখি ট্রাক ভর্তি যত ধরনের ফার্নিচার আছে সব। শাশুড়ি মা হাসি মুখে দাঁড়িয়ে আছে। আমি নিচে যেতেই বলল, বৌমা, তোমাদের বাড়ি থেকে এত জিনিস দেবে বলনি তো? একটা সময় একটা ছেলে একটা মানি ব্যাগ নিয়ে এসে শাশুড়ি মায়ের সামনে রাখলো। ব্যাগটা খুলতেই দেখি ভেতরে স্বর্ণের গহনা, আপুর সহ। এইসব দেখে শাশুড়ি মার চোখ ছানা বড়া দেখে আমি আর আপু অবাক হয়ে গেছি। আমরা জানি যে আমাদের মিথ্যা কথা বলা নিষেধ, কিন্তু যে মিথ্যা বললে কোনো দ্বন্দ্ব কমে যায় সেইটুকু বলাই যায়। কাল আমি বাবাকে বলেছিলাম, খালি হাতে মেয়ে দিছো কেন? মেয়েকে বিয়ে দিলে সাথে আরও কিছু দিতে হয়, জানো না? আমার এই কথাটা আয়ানের কান পর্যন্ত পৌঁছে গেছে। বাবা বাড়িতে গিয়ে লোন করে কিছু জিনিস কিনেছে, সাথে আয়ান বাকি সব কিছু দিয়েছে। কিন্তু শাশুড়ি মা জানে সব আমার বাবা দিয়েছে। এছাড়া বাকি সবাই সত্যটা জানে। আয়ান নিজেই সব কিছু দিত, কিন্তু বাবা মানতে চায়নি, তাই নিজের সামর্থ্য অনুযায়ী যেইটুকু সম্ভব দিয়েছে। সারা দিন এগুলো গোছগাছ করতেই গেল। পুরনো জিনিস সরিয়ে সব নতুন জিনিস রাখা হলো। সন্ধ্যার আগে আগে রুমে গেলাম। দেখি উনি বিছানায় বসে ল্যাপটপে কিছু কাজ করছে। আমাকে রুমে দেখে বলল, গোসল করে আসো, বাইরে যাব। প্রায় 40 মিনিট পর বেরোলাম। দেখি উনি ল্যাপটপ রেখে ফোন চাপতেছে। আমি বেরোতেই আমার দিকে তাকালো। কালো শাড়ি, ভেজা চুল, সদ্য গোসল করা নারী দেখলেই যেন নেশা ধরে যায়। ভেজা থাকার কারণে পুরো শরীর যেন চকচক করছে। এইভাবে দেখলে যে কোনো স্বামী পাগল হতে বাধ্য। আর কত পাগল করতে চাও ঝুমুর? এবার তো স্বীকার করো ভালোবাসো। আমি কাছে যেতেই উনি উঠে পেছন থেকে জড়িয়ে ধরলো। আর কত সময় লাগবে তোমার? এই কথাটা শুনে কান পর্যন্ত গরম হয়ে গেল। কিভাবে বলবো আমি আপনার ভালোবাসা চাই, আমার সম্পূর্ণ ভালোবাসা চাই? আপনি বুঝে নিতে পারেন না? আপনি কি আমার চোখের ভাষা বুঝতে পারেন না? কি ভাবছো ঝুমুর? কিছু না। আচ্ছা, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, বাইরে ডিনার করব। কালো শাড়ির সাথে সাদা ঝুমকো কানে দিলাম। চুলগুলো আঁচড়িয়ে মুখে ক্রিম দিয়ে হালকা গোলাপি কালার লিপস্টিক পরলাম। ব্যাস 5 মিনিটে রেডি। এদিকে ফাহিম, আয়ন ভাইয়া এই জিনিসগুলো কেন নিয়ে আসলো? ফাহিম রজনীকে পেছন থেকে জড়িয়ে ধরে থুতনি রেখে বলল,
যাতে মা তোমাদের কিছু বলতে না পারে। দেখো রজনী, আমার মাকে এজন্য মিথ্যা বলেছি যাতে মা খুশি থাকে, তোমাদের সাথে মিলেমিশে থাকে। যদি মাকে বলতাম যে আয়ান ভাইয়া কিনেছে, তাহলে হয়তো মা এসব নিয়ে তোমাদের কথা শোনাতো। উনি আমাদের জন্মদাত্রী, ওনাকে তো কিছু বলতে পারি না। ন্যায় অন্যায় দেখতে গেলে মায়ের মন খারাপ হবে, তাই মায়ের কাছে লুকানো ছাড়া আর কোনো উপায় ছিল না। তবুও যেন সবাই হাসি খুশি থাকে। সত্যি তোমাদের মতো স্বামী হয় না ফাহিম। তোমরা দুই ভাই যে এত ভালো, পৃথিবীর সব স্বামী যদি এমন হতো তাহলে কোনো মেয়ে ডিভোর্সই হতো না। শ্বশুর বাড়িতে স্বামীরাই সব থেকে বেশি আপন। স্বামী ভালো না হলে সেই মেয়ের জীবন এমনিই তেজপাতা হয়ে যায়। বউ, এবার চলো, আয়ান ভাইয়া নিচে অপেক্ষা করছে। হ্যাঁ, এই তো আমার হয়ে গেছে, শুধু হিসাবটা পড়বো। পিনগুলো এগিয়ে দাও। দুই বউ বের হয়ে শাশুড়িমার রুমে গেলাম বলতে, মা, আমরা যাই। হ্যাঁ মা, সাবধানে যাও। মা আপনি কি খাবেন বলে দেন, আপনার জন্য নিয়ে আসবো। তখন রাজন চৌধুরী রুমে ঢুকে, বৌমারা ডিনারে যাচ্ছে। হ্যাঁ বাবা। আচ্ছা যাও, আরেকদিন আমরাও যাব তোমাদের সাথে। ওনার কথা শুনে আমার মনে হলো উনিও যেতে চাচ্ছিলেন, কিন্তু ছেলে আর ছেলের বউয়ের কথা ঠিক করেছে, তাই কথাটা বলতে পারলো না। তাই আমি চট করে বলে উঠলাম, বাবা মা আপনারাও চলুন না আমাদের সাথে। আমার সাথে রজনীও বলল। রাজন চৌধুরী প্রথমে ইতস্তত বোধ করলেও একটু পর রাজি হয়ে গেল। তারপর চারজনে রেডি হয়ে নিচে গেলাম। আয়ান আর ফাহিম আমাদের সবাইকে দেখে অবাকের সাথে খুশিও হয়েছে। আসলে বউয়ের সাথে বাবা মায়ের হাসি খুশি দেখলে যে কোনো স্বামী খুশি হয়। পরের দিন রাতে আমি আমার সব জামাকাপড় গুছিয়ে নিচ্ছি। কালকে সকালেই আমাদের ফ্লাইট। আজকে বিকেলে শপিং করতে গেছিলাম। এখন সবকিছু গোছগাছ করছি। আয়ান ল্যাপটপে কিছু একটা করছে। সকালে উঠে নাস্তা করে সবার থেকে বিদায় নিয়ে চলে গেলাম এয়ারপোর্টে। 10টায় উড়াল দিলাম আমেরিকার উদ্দেশ্যে। আমি আজকে খুব খুশি। এই প্রথম বিমানে ওঠা আর বাংলাদেশ বাদে বাহিরের কোনো দেশে যাওয়া। এমনিতে ঘোরাঘুরি খুব পছন্দ, তার উপর বাহিরের দেশ। 20 ঘন্টার জার্নি শেষে অবশেষে পৌঁছে গেলাম আগে থেকে বুক করে রাখা হোটেলে। আমি তো খুব ক্লান্ত, তাই এসে গোসল করেই ঘুম। আয়নের আগেও 2বার এসেছিল, আর সেই 2বার এই হোটেলেই ছিল, তাই এখানকার অনেক কিছুই চেনা। প্রথম 7 দিন আয়ন খুব ব্যস্ততায় সময় কাটালো। বিদেশে শুধু একটু সময় আশেপাশে ঘুরলেও দূরে যেতে পারে নাই। অনেক সময় রাতও জাগতে হয়েছে আয়নকে। পরের 7 দিন অনেকটা ফ্রি। আমার যেখানে যেখানে ইচ্ছে সেখানেই গেছি। সর্বপ্রথম গেছি নায়াগ্রা জলপ্রপাত দেখতে। যদিও হোটেল থেকে অনেকটাই দূরে, কিন্তু তবুও আয়ান একটিবারের জন্য আপত্তি করে নাই। কালকে বাংলাদেশে আসবো আমরা। আজকে সবার জন্য শপিং করব। এর মাঝে খবর পেলাম রজনী মা হতে চলেছে। আমি তো মহা খুশি। শপিংয়ে গিয়ে সবার জন্য কেনাকাটা করলাম, সাথে ছোট বাচ্চার জন্য অনেকগুলো জামা কাপড়, ছেলেরও মেয়েরও। জানি না তো কি বাচ্চা হবে, তাই দুইজনেরই কিনলাম। এমনও ড্রেস আছে যেগুলো বাচ্চারা বয়স 5 বছর হলেও পরা যাবে। পছন্দ হয়েছে, কিনেছি। অবশেষে 2 দিন পর বাংলাদেশে ফেরত আসলাম। বাড়িতে এসে সবার প্রথম বোনকে জড়িয়ে ধরলাম। ওর ইচ্ছে যেন একটা ছেলে হয়, কিন্তু এই বাড়ির সবার ইচ্ছে যেন একটা মেয়ে হয়, কারণ এই বাড়িতে কোনো মেয়ে সন্তান নেই। আয়ন ও ফাহিমকে জড়িয়ে ধরে কংগ্রেস জানালো। ভাইয়া, তুমি কিন্তু বড় আব্বু হচ্ছ। তোর পর এই বাড়িতে একটা পিচ্চি আসতে চলেছে যে সারাক্ষণ আমাদের বাড়িটা মাতিয়ে রাখবে। তারপর রজনীকে ডেকে বলল, ছেলে হোক বা মেয়ে, তাকে ডাক্তার বানাবো। এতে কি তোমার কোনো আপত্তি আছে? না ভাইয়া, আমার কোনো আপত্তি নেই। আমারও এমনটা ইচ্ছে ছিল। আচ্ছা ঠিক আছে, আমার তরফ থেকে তোমার একটা গিফট পাওনা থাকলো, সময় মতো পেয়ে যাবা। পাশ থেকে ফাহিম মাথা চুলকিয়ে মিনমিনিয়ে বলল, কষ্ট করলাম আমি, আর গিফট পাবে ও? এটা কেমন কথা? ফাহিম ভাইয়ের কথা শুনে আমি জোরে হেসে দিলাম, আর উনি চোখ রাঙিয়ে আমার দিকে একবার, ফাহিম ভাইয়ের দিকে একবার তাকিয়ে উপরে চলে গেল, আর ফাহিম ভাইকে বলল, তোর গিফটও পেয়ে যাবি। সময় চলছে আপন গতিতে। আমেরিকা থেকে আসার 1 মাস হয়ে গেছে। যে প্রজেক্টের জন্য আমেরিকা গিয়েছিল সেটাও পেয়ে গেছে। অফিসে কাজে প্রচুর চাপ। আমার শ্বশুরের বুকের ব্যথাটা বেড়েছে, তাই একদম বেড রেস্ট। শাশুড়ি এখন কোনো কিছুতে বাধা দেয় না, আর আমিও বা অতটা দুষ্টুমি করি কই। প্রায় সব সময় একা একা থাকি। একা থাকলে আর কি দুষ্টুমি করব? আগে বাড়িতে আপুর সাথে থাকতাম, আম্মুর সাথে করতাম, নয়তো স্কুল কলেজে বান্ধবীদের সাথে করতাম। এর মধ্যে একদিন ইউনিভার্সিটি গিয়ে বান্ধবীদের সাথে দেখা করে আসছি।
আপুর সারাক্ষণ মাথা ঘুরে, খাইতে পারে না, বমি হয়, এই জন্য আপুও সারাক্ষণ শুয়ে থাকে। তাই আমিও একা একা ফোন চাপি, নয়তো বই পড়ি, আর খুব খারাপ লাগলে বাহির থেকে ঘুরে আসি, নয়তো ওনার সাথে ফোনে কথা বলি। উনি যতই ব্যস্ত থাকুক না কেন, আমি ফোন দিলে কখনো আমাকে নিরাশ করে না, কথা বলবেই। ফাহিম ভাইয়া কয়েকদিন হলো অফিসে যায়। বাবা অফিসে না যাওয়ায় ওনাকে একা একাই সব সামলাতে হচ্ছিল, তাই ফাহিম ভাইয়া অফিসে যাওয়া শুরু করেছে। আগে না হয় দায়িত্ব নিতে ভয় পেত, কিন্তু এখন উনি বাবা হচ্ছে, তাই সন্তানের কথা ভেবে অফিসে যাওয়া শুরু করেছে। ওনার সাথে আমার খুব কম দেখা হচ্ছে। সকালে বেরিয়ে যায়, আসে রাতে, তবে ফোনে সারাক্ষণ খোঁজ নেয়। কখন খাবো, গোসল করব, কি করব না করব সব। আজকে ওনাকে তাড়াতাড়ি আসতে বলেছি, কারণ আজকে বিশেষ একটা দিন, আর আজকে আমার ওনার ভালোবাসা চাই, আর আমি যে ওনাকে ভালোবাসি এটাও বলতে চাই। আজকে ওনার জীবনের বিশেষ একটা দিন। এই দিনে পৃথিবীতে আসছে উনি। বিয়ের আগে যতটা অপরিচিত ছিল মানুষটা, বিয়ের পর তার থেকেও বেশি চিনেছি ওনাকে। স্বামী স্ত্রীর বন্ধনটা পবিত্র। স্বামীর যখন ইচ্ছে স্ত্রীর কাছে আসতে পারে। সেখানে এই মানুষটা আমাকে অনেকটা সময় দিয়েছে নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য। আমি তাকে আর দূরে রাখতে চাই না। আমারও যে বড্ড ভালোবাসতে ইচ্ছে করে ওনাকে, যখন তখন জড়িয়ে ধরতে ইচ্ছে করে, ওনার কপালে চুমু দিতে ইচ্ছে করে, ওনার কাঁধে মাথা রেখে জ্যোৎস্না দেখতে ইচ্ছে করে। তাই আজ ওনার জন্মদিনটা একটু অন্যভাবে সেলিব্রেট করব। নিচতলার ড্রয়িং রুমটা সাজিয়ে নিলাম। অবশ্য আমার সাথে ফাহিম ভাই আর আপুও ছিল। শাশুড়ি মা মাঝে মধ্যে একবার বলে যে বাড়ির বউদের একটু শান্তশিষ্ট মানায়, তবে আমাকে সরাসরি কিছু বলে না, তাই ওনার ওসব কথা আমি গায়ে মাখি না। আমার মতে বাড়ির বউদের অত চুপচাপ মানায় না, নয়তো সবাই অহংকারী ভাবতে পারে। বাড়ির বউরা একটু চঞ্চল হবে, বাড়ির কাজ করবে, সবার সাথে মিলেমিশে চলবে, সেটাই ভালো। বাড়ি সাজানো হয়ে গেলে ওনার পছন্দ মতো সব রান্না করলাম। ওনার বাড়ি ফেরা পর্যন্ত অপেক্ষা করতে লাগলাম। সন্ধ্যা 7টার সময় ফোন করে বলল গাড়ি খারাপ হয়ে গেছে, ফিরতে দেরি হবে। আজকে তাড়াতাড়ি আসতে বলেছি, আর আজকেই গাড়িটা খারাপ হতে হলো। কি আর করার, অপেক্ষা করা ছাড়া উপায় নেই। সময় যেন কাটতেই চায় না। বেশ কিছুক্ষণ পর উনি এলেন। মা, বাবা, ফাহিম ভাইয়া, রজনী আপু সবাই রেডি। আমি গিয়ে দরজা খুলে দিলাম। কি ব্যাপার ঝুমুর, বাড়ি অন্ধকার কেন? আমি কোনো কথা বললাম না। ওনার হাত ধরে আরেকটু সামনে গেলাম। যেতে এক এক করে পুরো বাড়িতে লাইট জ্বলে উঠলো। ওনার আর আমার মাথায় ফুলের পাপড়ি পড়তে লাগলো। সবাই একসাথে বলে উঠলো, হ্যাপি বার্থডে আয়ান চৌধুরী। উনি পুরো শকড। আগে ওনার জন্মদিন পালন করা হয়েছে, তবে সে সময় অনেক আত্মীয় স্বজন ছিল, গান বাজনা ছিল। তারপর থেকে কিছু বছর উনি জন্মদিন পালন করেননি। ওনার এত আত্মীয় স্বজন, গান বাজনা, হই হুল্লোড় পছন্দ না। তাই আমি সবটা শুনে কোনো আত্মীয়কে বলিনি, শুধু আমাদের পরিবারকে নিয়ে ওনার জন্মদিন পালন করতে চাইছি। উনি সবাইকে সাথে নিয়ে কেকটা কাটলেন। আমি ওনার জন্য একটা পাঞ্জাবি এনে রাখছিলাম, যেহেতু আমার পরনে শাড়ি, হাত ভর্তি চুড়ি, কানের দুল, গলায় ওনার দেওয়া বাসরাতের নেকলেস সব পরেছি। উনি নিজের ওয়াশরুম থেকেই ফ্রেশ হয়ে আসলেন। তারপর সবার সাথে বসে খাওয়া দাওয়া করলেন। একটু পর উনি উপরে যেতে ধরলেই আমি ওনার পথ আটকে দাঁড়ালাম, কারণ এখন ওনাকে কিছুতেই রুমে যেতে দেওয়া যাবে না, নয়তো আমাকে নির্লজ্জের খাতায় নাম লেখাতে কেউ দ্বিধাবোধ করবে না। এই শুনুন না, মাথা নিচু করে বললাম। উনি আমার ঘাড়ে হাত রেখে বলল, বলো না। একটু একটু কি? একটু ছাদে যাবেন? উনি হেসে বলল, এটা বলতে এত কিছু? আচ্ছা বলো তো, বিয়ের পর থেকে আমি তোমাকে কখনো ধমক দিছি? আমি মাথা নাড়ালাম, অর্থাৎ না। তাহলে আমাকে দেখে ভয় পাও কেন? না মানে আপনি অফিস থেকে আসলেন, সবাইকে সময় দিলেন, বিশ্রাম না নিয়ে এখন আমার সাথে ছাদে যাবেন, তাই ভাবলাম। স্বামীরা বউকে সময় দিতে কিপটামি করে না, আমি তো একদমই না। সবার মাঝে তো আর বউকে সময় দেওয়া যায় না, তাই বউকে দেওয়ার জন্য সময় আলাদাভাবেই রাখতে হয়। কথা বলতে বলতে ছাদে আসলাম। ছাদের মাঝখানে আগে থেকেই ছোট্ট একটা টেবিলে ছোট্ট একটা কেক রাখা ছিল, পাশে একগুচ্ছ গোলাপ আর কয়েকটা মোমবাতি আর একটা ছুরি। আমি টেবিলের সামনে গিয়ে ওনাকে বললাম, এখন আমি যা যা করব আপনি বাধা দিবেন না। আমি জানি উনি আমাকে বাধা দেবে না, তবুও বলে রাখলাম। আমি একে একে সবগুলো মোমবাতি জ্বালিয়ে নিলাম। মুহূর্তের মধ্যে ছাদের মাঝখানটা আলোয় আলোকিত হয়ে গেল। চারিদিকে অন্ধকার আর মাঝখানে আলো। আলোর মাঝখানে লাভের ছোট্ট একটা চকলেট কেক, ওর মাঝখানে লেখা আই লাভ ইউ। এটা আমি নিজের হাতে লিখেছি। আয়ান বানানটা পুরোটাই হয়নি, কেকটা ছোট, তাই শুধু এটাই লিখতে হয়েছে। উনি 2 হাত ভাঁজ করে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে।
ওনার এই চাহনি আমার চেনা, আগেও দেখেছি ওনার এই চাহনি। এই তীব্র চাহনিতে আছে আমাকে কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। আমাকে পাগল করে দেওয়ার জন্য এই তাকানোটাই যথেষ্ট। এতদিন নিজেকে সামলে রাখলেও আজকে আমি নিজেকে সামলাতে পারছি না। উনি এত গভীরভাবে কেন তাকিয়েছে? তবে কি উনি বুঝে গেছে আমি কি চাই? ছেলে মানুষের ভালোবাসা খুব ভয়ঙ্কর যদি সেটা হয় এক নারীতে। এক নারীতে আসক্ত পুরুষ ভীষণ শক্তভাবে ভালোবাসে। তাকে পাওয়ার জন্য পুরো পৃথিবীর সাথে লড়াই করতে পারে। সে নিজে যতই কঠিন মানুষ হোক না কেন, ভালোবাসার মানুষটার কাছে সে বরাবরই মাথা নিচু করে থাকে। আমি এই মানুষটাকে সব সময় গম্ভীর আর একরোখা মানুষ ভাবতাম, অথচ মানুষটা আমার সাথে একটা বার গলা উঁচু করে বা আমি কষ্ট পাবো এমন কথাই বলেনি। আমি আগে ভাবতাম আমাকে সহ্য করার মতো, বোঝার মতো আমার মতোই একজন মানুষ লাগবে, কিন্তু আমি ভুল ভাবতাম। আমার মতো হলে হয়তো তাকেই আমার সহ্য করা লাগতো, নয়তো আমাদের ঝামেলা হতো। এই মানুষটার আমাকে বোঝার মতো ক্ষমতা আছে। আমি রেগে গেলে উনি শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে, নয়তো কথা ঘুরিয়ে নেয়। তবুও কখনো আমার বিপরীতে কিছু বলে না। তাকে কি ভালো না বেসে থাকা যায়? আমি আরো আগেই বলতাম ভালোবাসার কথাটা, কিন্তু যখন শুনলাম কিছুদিন পর ওনার জন্মদিন, তাই অপেক্ষা করতে লাগলাম এই দিনটার জন্য। উনি এখনো এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি আস্তে আস্তে ওনার কাছে গিয়ে ওনার হাতে ছুরিটা তুলে দিলাম। উনি এখনো কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে। আমি একটু হাসলাম, কারণ আমি জানি উনি কেন আমার দিকে তাকিয়ে আছে। আমি টেবিলের উপর থেকে ফুলগুলো নিয়ে ওনার সামনে হাঁটু গেড়ে বসলাম। লজ্জার মাথায় খেয়ে ওনার চোখে চোখ রেখে বললাম, আমি আপনাকে ভালোবাসি আয়ান, ভীষণ ভালোবাসি। আমি আপনার সাথে আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাটাতে চাই। আপনার সুখের সাথে আর দুঃখের ভাগিদার হতে চাই। আপনি কি আমাকে ভালোবাসবেন? তারপর দুজনেই চুপচাপ। কি আজব, উনি তো এখনো কোনো কথাই বলছে না। তবে কি উনি এসবে খুশি নন, নাকি বোবায় ধরলো? আরে ভাই কথা বলেন, আমার হাঁটু লেগে গেছে। এসব আমি মনে মনে ভাবলাম। তারপর একটু জোরেই বললাম, আমি আমার সন্তানদের নিয়ে একটা ফুটবল টিম বানাতে চাই। আপনি কি সাহায্য করবেন? এবার উনি হো হো করে হেসে উঠল। যাক বাবা, অবশেষে মুখে বুলি ফুটলো। উনি আমার হাত থেকে ফুলগুলো নিয়ে আমাকে বুকের মধ্যে চেপে ধরে বলল, আমি তো তোমাকে ভালোবাসি ঝুমুর। এতদিন তো শুধু তোমার বলার অপেক্ষায় ছিলাম। হুম, আমার আরো ভালোবাসা চাই। উনি আরো জোরে চেপে ধরে বললেন, সব ভালোবাসাই তোমার, তুমি আদায় করে নিলে আমি দিতে বাধ্য। তারপর কেকটা কেটে প্রথমে আমার মুখে তুলে দিলেন, বাকিটা নিজে খেলেন। উনি আমাকে কোলে নিয়ে রুমের দিকে যেতে লাগলেন। রুমের দিকে যত এগোচ্ছি তত আমার হার্টবিট বাড়তেছে। উনি রুমের সামনে এসে আরেকবার আমার মুখের দিকে তাকালেন। আমি ভয় আর লজ্জায় ওনার মুখে মুখ লুকালাম। উনি আমাকে কোলে করেই ভেতরে ঢুকালেন। লাইট জ্বালানোর সাথে সাথে আমি ওনাকে চেপে ধরলাম। মনে হচ্ছে উনি হাসতেছে। মিসেস আয়ান চৌধুরী কি নিজের বাসর ঘর নিজেই সাজিয়েছে? ওনার এই কথাটা শুনে লজ্জায় আমার বলতে ইচ্ছে করতেছে, আল্লাহ একটা মই দাও, আমি উপরে উঠে যাই। উনি আস্তে করে আমাকে বিছানায় নামিয়ে দিলেন। তারপর আমার পাশে শুয়ে পড়লেন। ওনার দিকে তাকানোর সাহস পাচ্ছি না। মুখটা ওনার বিপরীত দিকে ঘুরিয়ে আছি। উনি একটা হাত শাড়ির নিচ দিয়ে আমার পেটের উপর রেখে আমাকে ওনার দিকে টেনে নিলেন। তারপর ঘাড়ে গলায় ঝুমুতে ভরিয়ে দিলেন। একটু পর ওনার দিকে চোখ পড়তেই চোখ নামিয়ে নিলাম। ভীষণ লজ্জা লাগছে। উনি হাতের উপর হাত রেখে ওনার দিকে তাকাতে বললেন। আমি পিট করে তাকালাম। আবারও চোখে চোখ পড়তেই আমার ওষ্ঠদয় ওনার দখলে নিয়ে নিলেন। তারপর বাকিটা ইতিহাস। অনেক সকালে ঘুম ভেঙে গেল। নিজেকে ওনার বুকের মধ্যে দেখতে পেয়ে কালকে রাতের সব কথা মনে পড়ে গেল। ইস, কি রোমান্টিক মানুষটা। আজকের সকালটা অন্যান্য সকালের থেকে আলাদা আমার কাছে। হয়তো প্রত্যেক মেয়ের কাছেই এই সকালটা আলাদা মনে হয়। স্বামীর সম্পূর্ণ ভালোবাসা পাওয়ার আনন্দে আলাদা এক অনুভূতি কাজ করছে মনে। সময় চলমান, দিন মাস বছর পার হয়ে আমার বিবাহিত জীবনের 2 বছর চলছে। পুরো বাড়িটা লাল নীল ঝাড়বাতি দিয়ে সাজানো হয়েছে। বাড়িতে একটা ছোটখাটো অনুষ্ঠান। আমি 7 মাসের অন্তঃসত্ত্বা। আমার বাবার বাড়ি থেকে সবাই চলে এসেছে। ডায়েরিটা বন্ধ করে রেখে রুম থেকে বের হলাম। উপরে ওঠানামা করতে পারি না, তাই নিচেই একটা রুমে থাকি। আমি বাইরে যেতেই রায়ান আর ফাইজা এসে খিলখিল করে হেসে উঠল। রজনী আপু আর ফাহিম ভাইয়ের যমজ বাচ্চা রায়ান আর ফাইজা যবে থেকে হাঁটতে শিখেছে তখন থেকে পুরো বাড়ি মাতিয়ে রাখে। 2 বাড়ির চোখের মনি এরা দুজন। হাসি কান্না মিলেই মানুষের জীবন। তবুও এই 2 বছর অনেক ভালো কেটেছে। ওনাকে ঠিক যতটা গম্ভীর আর একরোখা ভাবতাম, উনি একদমই অমন না। একটাই কি, উনি সব সময় নিয়ম মতো চলে।
কোনো কিছু বেশি বেশি পছন্দ করে না। এই 2 বছরে আমি অনেকবার রাগ করেছি মানুষের সাথে, কিন্তু উনি কখনো আমাকে হার্ট করে কিছু বলে নাই। সারাদিনের ব্যস্ততা শেষ করে মাত্র এসে শুয়ে আছি। মিসেস আয়ান, জি বলুন। আমাদের বিয়ের 2 বছর হয়ে গেল, এখনো কি আপনি এটা তুমি হবে না? আপনার বলার মাঝে একটা সম্মানীয় ভাব আছে। আপনি বললে ভেতর থেকে আপনার প্রতি একটা সম্মান কাজ করে। আমার সম্মান চাই না, তুমি বললে নিজ নিজ মনে হয়, আর আপনি বললে মনে হয় পরের কেউ। না, আপনিটাই বেশি ভালো। ঠিক আছে, তোমার যা ইচ্ছা ডেকো। আই লাভ ইউ। আমিও তোমাকে ভালোবাসি গো।